চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা টেকনো ড্রাগস যেই আইপিওটা সামনে আসবে এটার একটা অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে এখনো নতুন অথবা যারা এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, প্লিজ লাইক দ্য ভিডিও এবং কমেন্টে আপনি আপনার মতামত জানাবেন। আজকের ভিডিওতে আমরা যেই ডেটাগুলা নিয়ে আলোচনা করেছি, এই ডেটাগুলা এই টেকনো ড্রাগস লিমিটেডের তাদের যে প্রসপেক্টাস আছে এই প্রসপেক্টাস থেকে নেওয়া হয়েছে এবং তাদের প্রসপেক্টাসটাকেই আমরা একটা ব্রেকগ্রাউন্ড করার চেষ্টা করব। তো শুরুতেই আসা যাক কোম্পানির কিছু বেসিক ইনফরমেশনে। এই কোম্পানিটা ইনকর্পোরেট করেছে 2009 সালে এবং তারা তাদের কমার্শিয়াল অপারেশন শুরু করে 2010 সালে। এদের সাইজ অফ দ্য বোর্ড মেম্বার 7 জন বোর্ড মেম্বার আছে এদের বোর্ডে। এছাড়া এদের অডিটর হিসেবে আছে ইসলাম কাজী শফিক অ্যান্ড কোং। ক্রেডিট রেটিং কোম্পানি হিসেবে আছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। এদের ভ্যালুয়ার হিসেবে আছে জি কিবরিয়া অ্যান্ড কোং অ্যান্ড রেজিস্টার্ড টু দ্য ইস্যুয়ার বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া এই কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে আছে ইভিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড। আপনি যদি এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে চান বা কোনো ধরনের কোনো যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে চাইলে এদেরকে মেইল করতে পারেন contact@technodrugslimited.com অথবা এদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.technodrugslimited.com। তো আমরা শুরুতেই এদের কিছু ফাইন্যান্সিয়াল ডেটা জেনে নিব। তো এইখানে যে ফাইন্যান্সিয়াল ডেটাটা তাদের প্রসপেক্টাসে দেয়া আছে সেটা জুন 2023 সাল পর্যন্ত দেয়া আছে। তো ওই ডেটা থেকে আমরা দেখি যে এদের টোটাল অ্যাসেট আছে 604 কোটি 12 লাখ টাকার এবং এরা 2022-23 অর্থ বছরে রেভিনিউ জেনারেট করেছিল 273 কোটি 34 লাখ টাকা এবং এদের এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু ছিল 27 টাকা 74 পয়সা। এরা 2022-23 অর্থ বছরে নেট প্রফিট করেছিল 19 কোটি 55 লাখ টাকা, যেটাকে যদি আমরা নেট প্রফিট মার্জিন হিসাবে ক্যালকুলেট করি সেটা দাঁড়ায় 7.15%। নেট প্রফিট মার্জিনটা আসলে আমি খুব একটা ভালো বলবো না, কারণ 7.15% একটু ওয়ে লো, বাট ও যেহেতু আসলে মেডিসিন ডিপার্টমেন্টে অত একটা কম্পিটিটিভ মোড নাই, সেই হিসাবে এটা একটা ভালো বলা যেতে পারে, কারণ 7.15% নট ব্যাড অ্যাকচুয়ালি, বাট ওষুধ কোম্পানি হিসেবে আমাদের এক্সপেকটেশন বা একটা ভালো কোম্পানি হিসেবে এক্সপেকটেশন হয়তো আর একটু বেশি থাকতো। তারপর এদের ইপিএস 2 টাকা 8 পয়সা ছিল আর্নিংস পার শেয়ার। আর এই কোম্পানিটার একটা জিনিস আমাদের কাছে খুবই লক্ষণীয় মনে হয়েছে, সেটা ছিল যে এই কোম্পানিটার ডেটটা বা লোনটা একটু বেশি। তো এদের যে ইকুইটি, এই ইকুইটির এগেনস্টে প্রতি 1 টাকা ইকুইটির এগেনস্টে এদের লোন নেওয়া আছে 2 টাকা 89 পয়সা বা 2 টাকা 90 পয়সার মতো। তো এদের ডেট টু ইকুইটি রেশিওটা 2.89। এদের যে বিজনেসটা মার্কেটে এরা যে বিজনেস প্রোভাইড করে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এরা মার্কেটে 2 ধরনের প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে, হিউম্যান এন্ড ভেটেরিনারি মেডিসিন, দুইটাই এদের কাছে আছে। তো হিউম্যান ক্যাটাগরিতে এদের কন্ট্রাসেপটিভ কিছু পিল আছে যেগুলো মার্কেটে বেশ পপুলার। তো এছাড়াও এরা নিজেদেরকে অনকোলজি মেডিসিনে পায়োনিয়ার হিসেবে নিজেদেরকে দাবি করে। তো এরপর আমরা এই কোম্পানিটার একটা এসওটি বা সোয়াট অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। তো শুরুতেই চলে আসি স্ট্রেংথ পার্টে। তো এই কোম্পানিটা তাদের ওষুধ প্রোডাকশন করার জন্য বা তাদের যে প্রোডাক্টস আছে সেটার জন্য লেটেস্ট টেকনোলজি ইউজ করে, এটা আমাদের কাছে একটা স্ট্রেংথ হিসেবে মনে হয়েছে। সেকেন্ড, এদের কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে একটা ভালো সাপ্লাই লাইন বা একটা মার্কেট নেটওয়ার্ক আছে। থার্ড হিসাবে বলা যায় যে এদের একটা এক্সপার্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস আছে, যেটা দিয়ে এরা মোটামুটি একটা ভালো ম্যানেজমেন্ট করতেছে। ফোর্থ আছে যে এদের কিন্তু 20 বছর প্লাস এক্সপিরিয়েন্স আছে, ম্যানেজমেন্টে যারা আছে তাদের অনেকেরই 20 বছর প্লাস এক্সপিরিয়েন্স আছে এই ফার্মা সেক্টরে বা মেডিসিন সেক্টরে। তারপর আমরা চলে আসবো উইকনেস। সো এই কোম্পানিটার উইকনেস হিসাবে আমরা আগেই যেটা আলোচনা করেছি, আমাদের কাছে মনে হয়েছে যে এই কোম্পানিটার ডেটটা এক্সপেকটেশনের চাইতে একটু বেশি আছে। সেকেন্ড সেটা হলো যে এরা আসলে এদের এক্সপানশনের জন্য এখন ফাইন্যান্স প্রয়োজন পড়তেছে, কারণ এদের যেহেতু লোনটা একটু বেশি হয়ে গিয়েছে। তো এতদিন একটা কোম্পানি অপারেট করার পরে এখন এত লোন নিয়ে প্লাস এক্সপান্ড করার জন্য যখন ফাইন্যান্সিং এর প্রয়োজন পড়ে, এটা কিন্তু খুব একটা ভালো সিগন্যাল দিচ্ছে না। আর থার্ড যেটা আসে উইকনেসে, যে এই কোম্পানিটার যেহেতু একটা লং এক্সপিরিয়েন্স আছে
বাট সেই তুলনায় কিন্তু এরা ইন্ডাস্ট্রিতে তেমন একটা পপুলার নাম না। তাদের কিছু কন্ট্রাসেপটিভ পিল আছে যেগুলো হয়তো মার্কেটে অনেক পপুলার, এছাড়া কিন্তু অন্য ডিপার্টমেন্টে তারা তেমন মার্কেট লিডার হিসেবে কোনো ব্র্যান্ডকে নিয়ে আসতে পারে নাই। থার্ড হিসাবে আসে যে অপরচুনিটি। সো এটার একটা অপরচুনিটি হলো এদের যে পিলগুলা যেগুলার কথা আমরা বলেছি, এগুলা কিন্তু গভর্নমেন্ট কিন্তু তাদের প্রোডাক্টগুলা কিনে, এবং গভর্নমেন্ট কিন্তু সেগুলাকে কিনে বিনামূল্যে প্রোভাইড করে, যেটাতে কিন্তু এদের একটা প্রমোশন বা মার্কেটিং হয়ে যায়। সেকেন্ড যে জিনিসটা আসে যে তাদের আসলে কিছু সেক্টরে বা কিছু প্রোডাক্টসে স্পেশালাইজেশন আছে, যেমন কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে সেখানে কিছু তাদের পপুলার কিছু ব্র্যান্ড আছে, প্লাস যেহেতু তারা দাবি করে যে তারা অনকোলজি ডিপার্টমেন্টে পায়োনিয়ার, সো ওইখানেও তাদের কিন্তু কিছু প্রোডাক্টসে স্পেশালাইজড একটা প্রোডাক্টস আছে। আর তারপর যে জিনিসটা আসে যে এদের যে প্রোডাক্ট এটার কিন্তু যে ডিমান্ড এটা কিন্তু বাড়বে, কারণ তাদের যেহেতু কিছু জন্ম নিয়ন্ত্রক পিল আছে মার্কেটে, এটারও কিন্তু ডিমান্ড ডে বাই ডে বাড়বে। প্লাস যেহেতু আসলে আমরা জানি যে ক্যান্সারের রোগীর সংখ্যা দিন দিন বাড়তেছে, তো এইখানেও যেহেতু তারা আসলে পায়োনিয়ার একটা ভূমিকা পালন করে মার্কেটে, তো এইখানেও কিন্তু তাদের ডিমান্ডটা বাড়বে এমনটা এক্সপেক্ট করাই যায়। তো থার্ড যেটা আসে সেটা হলো থ্রেট। তো এই কোম্পানিটা থ্রেট হিসাবে আমরা দেখি যে মার্কেটে কিন্তু আসলে অনেকগুলো খুব স্টেবল বা খুব ভালো ভালো বেশ কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, যারা কিন্তু এদের কম্পিটিটিভ যে মার্কেটটা, সো এই মার্কেটটাতে কিন্তু এই ভালো কোম্পানিগুলো আরো বেশি কম্পিটিটিভনেস অ্যাড করে রেখেছে। আর মার্কেট এই মাত্র যেটা বললাম যে মার্কেটটা কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ, কারণ এইখানে অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা কিন্তু মার্কেটে যাদের অনেকগুলা মার্কেট লিড প্রোডাক্ট আছে, সেখানে কিন্তু টেকনোড্রাগসের ওই তুলনায় তেমন কোনো মার্কেট লিড প্রোডাক্ট নাই। আর থার্ড যেটা আছে থ্রেট হিসাবে, যে গভর্নমেন্ট যদি কখনো এদের ওষুধ কেনা বন্ধ করে দেয় বা রেগুলার বেসিসে যদি না কিনে, সেক্ষেত্রে কিন্তু এটা এই কোম্পানিটার জন্য একটা বিপদ হয়ে দাঁড়াতে পারে। তো শর্ট অ্যানালাইসিস এর পরে আমরা চলে আসবো যে আইপিওর যে ইনফরমেশন, আইপিওর ইনফরমেশন নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তো এই কোম্পানিটা মার্কেট থেকে 100 কোটি টাকা তুলবে আইপিওর মাধ্যমে, বা ফান্ড রেজ করবে 100 কোটি টাকার। তো প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা অ্যাজ ইউজুয়াল। তো এই কোম্পানিটা বুক বিল্ডিং মেথডে মার্কেটে লিস্টেড হবে, এবং এদের বুক বিল্ডিং মেথডের জন্য যে বিডিংটা হয়েছিল সেখানে এদের কাট অফ প্রাইস 34 টাকা করে ফিক্সড করা হয়েছে, এবং পাবলিক অফারিং এর জন্য 24 টাকা করে ফিক্সড করা হয়েছে। তো আমরা এদের যে শেয়ার হোল্ডিং এটা একটু দেখে নেই, বা এই কোম্পানিটা কি অনুপাতে শেয়ার ইস্যু করবে সেটা একটু দেখে নেই। তো এই কোম্পানিটা আসলে প্রাইভেটলি তাদের এমপ্লয়ি বা বিভিন্নভাবে প্রাইভেট অফার করতেছে 15%, আর পাবলিকের জন্য 85%। সো এইখানে আমরা নেক্সট এদের যে প্রাইভেট পাবলিক অফারিংস এর উপরে প্লাস এদের যে বিডিং প্রাইস উঠেছে সেটার উপরে আমরা টোটাল কয়টা শেয়ার হতে পারে সেটার একটা জাস্ট হিসাব করার চেষ্টা করেছি, যেটা একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার। এই নাম্বারটা কিন্তু এক্সাক্ট এই নাম্বারটাই, এটা আমরা বলছি না। তো এখানে আসলে এলিজিবল ইনভেস্টর হিসাবে এলিজিবল ইনভেস্টররা পাবে 25%, সেই হিসাবে আমাদের হিসাব মতে প্রায় 62 লাখ শেয়ারের মতো তারা হয়তো পেতে পারে। আর এনআরবি বা নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি যারা, তারা হয়তো 5% পাবে, বা 18 লাখ শেয়ারের মতো তারা পেতে পারে। আর পাবলিক বা জেনারেল পাবলিক হোল্ডিংসে 75%, যেটা আমাদের একটা হিসাব মতে অ্যাপ্রক্সিমেট 2,48,00,000 শেয়ারের মতো হয়তো পেতে পারে। তো নেক্সট যে জিনিসটা এটা হলো যে এরা আসলে এদের যে ফান্ডটা এটা আসলে কোথায় অ্যালোকেট করবে। তো ফান্ড অ্যালোকেট করার জন্য আমরা দেখলাম যে এরা আসলে যেই এদের যেটা আগে বলেছি হিউজ একটা লোন আছে, তো ওই লোনটা এরা রিপেমেন্ট করার জন্য যে 100 কোটি থেকে 30 কোটি টাকাই এখানে খরচ করবে, বা 30% খরচ করবে। আর মেশিনারি আর ইকুইপমেন্ট কেনার জন্য বাকি 27% খরচ করবে। ফ্যাক্টরি আপগ্রেড করবে এরা, এটার জন্য 25% খরচ করবে, এবং একটা নতুন ফ্যাক্টরি বিল্ড করবে যেটার জন্য 15%, আর আইপি এক্সপেন্স হিসাবে 3% খরচ করবে। এই কোম্পানিটার সাবস্ক্রিপশন ওপেন হবে 9 জুন 2024 থেকে, আর সাবস্ক্রিপশন বা আইপিও এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা 13 জুন 2024 পর্যন্ত। আর কাট অফ ডেট বা এই কোম্পানিটা আপনার পোর্টফোলিওতে ম্যাচিউরড শেয়ার থাকতে হবে 30 মে 2024 পর্যন্ত। আর ওই 30 তারিখে বা কাট অফ ডেটে আপনার পোর্টফোলিওতে ম্যাচিউরড শেয়ার থাকার জন্য আপনার লাস্ট শেয়ার কিনতে হবে 28 মে 2024 তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে হয়তো আপনার 30 মে 2024 তারিখে আপনার প্রোফাইলে ম্যাচিউরড স্টক থাকবে। এখন কত টাকার ম্যাচিউরড স্টক থাকতে হবে সেটা একটু দেখে নেই। তো নর্মাল যারা জেনারেল পাবলিক আছে তাদের ক্ষেত্রে 50,000 টাকার লোয়েস্ট ইনভেস্টমেন্ট থাকতে হবে সেকেন্ডারি মার্কেটে।
আর যারা এনআরবি আছেন তাদের জন্য 1 লাখ টাকার ইনভেস্টমেন্ট থাকতে হবে সেকেন্ডারি মার্কেটে। সেটা থাকতে হবে আপনার সেই 30 মে 2024 মধ্যে। আর এই কোম্পানিটার ক্ষেত্রে আপনি কিন্তু 10,000 টাকার সর্বনিম্ন অ্যাপ্লাই করতে পারবেন আইপিওর জন্য, আর সর্বোচ্চ অ্যাপ্লাই করতে পারবেন 10 লাখ টাকা। সেটা হলো 10,000 টাকার গণিতকে, লাইক 10,000, 20,000, 30,000 এভাবে আপনি 15,000 টাকার করতে পারবেন না। সো 10,000 টাকার গণিতকে 10 লাখ টাকা পর্যন্ত আপনি সর্বোচ্চ আইপিওর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই কোম্পানিটা আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগং স্টক এক্সচেঞ্জ, দুইটা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হবে। নেক্সট যে জিনিসটাতে আসি, যেটা জন্য হয়তো আপনারা অনেকে অপেক্ষা করেন, তো এই যে আইপিওটা, এটাতে আসলে কয়টি শেয়ার পাওয়ার সম্ভাবনা আছে, এটা আসলে শিওর করে বোঝা যায় না বা শিওর করে বলা যায় না। তো এটা দেখার জন্য আমরা যে প্রিভিয়াস কিছু হিস্ট্রি যদি দেখি, লাস্ট কয়েকটা যে বিডিং হয়েছিল সেখানে আমরা দেখেছি যে নর্মালি যত টাকার আইপিও হয় তার থেকে 3 থেকে 5 গুণ আইপিওর জন্য অ্যাপ্লিকেশন পড়ে থাকে। তো আমরা এটা একটু দেখে নেই, যদি 3 গুণ অ্যাপ্লিকেশন পড়ে সেক্ষেত্রে হয়তো একজন 140টি করে শেয়ার পেতে পারেন। আর যদি 3.5 গুণ হয় সেক্ষেত্রে 125টি পেতে পারেন। 4 গুণ হলে 110টি, 4.5 গুণ হলে 95টি, আর 5 গুণ হলে 85টি। এটা কিন্তু এক্সাক্ট নাম্বার না, এর আশেপাশে কিছু একটা হয়তো হবে। তো এরপর আমরা দেখে নিব যে এই শেয়ারগুলোতে আপনি পার শেয়ারে যদি জাস্ট 15 টাকা করে যদি প্রফিট করা যায় আইপিও তে অ্যাপ্লাই করলে, সেক্ষেত্রে আপনি কত টাকা প্রফিট করতে পারবেন। তো 140টা শেয়ার যদি পেয়ে থাকেন এবং আপনার যদি পার শেয়ারে 15 টাকা করে প্রফিট হয়, সেক্ষেত্রে আপনার 2100 টাকার মতো আপনি প্রফিট করতে পারবেন। 125টার ক্ষেত্রে 1875 টাকা, 110টার ক্ষেত্রে 1650 টাকা, 95টার ক্ষেত্রে 1425 টাকা এবং 85টার ক্ষেত্রে 1275 টাকা। সো আমি এখানে 15 টাকা ধরেছি, আসলে যে কাট অফ প্রাইসটা সেটার সাথে একটা ডিফারেন্স করে, যে পাবলিক ইনভেস্টর আছে তাদের সাথে একটা ডিফারেন্স করে এটা ধরার চেষ্টা করেছি। যদিও সেই ডিফারেন্সটা 10 টাকা, বাট আমি সেটার সাথে আরেকটু কিছু প্রফিট অ্যাড করে 15 টাকা করে হিসাব করেছি। তো এই ছিল আমাদের ভিডিও যাদের ভালো লেগেছে বা যারা এই চ্যানেলে এখনো নতুন, তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আইপিও অ্যানালাইসিসটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।